এবার কথা বলা যাক সামাজিক আর ভৌগোলিক ফ্যাক্টরগুলোর বিষয়ে যা মানুষের কেরিয়ার সংক্রান্ত চয়েসকে প্রভাবিত করে। এটি সবাই জানে এবং ইতিহাসেও এর উল্লেখ আছে যে সেই সব সমাজই সবচেয়ে সফল হয়েছে যারা পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পেরেছে। যদিও পরিবর্তনের প্রতি আমাদের মনোভাব খুবই জরুরি। আমাদের মনোভাবের কথা কেন বলছি? কারণ মানুষ সমাজ তৈরি করে আর সমাজের দ্বারা প্রভাবিত হয়। আর সমাজ মানুষ দ্বারা তৈরি, তাই মানুষের ওপর প্রভাব পড়ে। তাহলে আমরা দেখতে পাই যে সমাজ আর মানুষ একটাই বৃহৎ বস্তু। এভাবে যদি ভাবা যায়, কিন্তু দুটি একে অন্যের ওপর প্রভাব ফেলে এবং প্রভাবিত হয়। তাই পরিবর্তনের প্রতি সাধারণ মনোভাবটি কী সেটা বোঝা জরুরি, যা ঠিক করে দেবে একজন মানুষ তার নিজের জন্য কি করবে, কোন মূল্যবোধ তার ব্যক্তিগত চয়েস বাঁচতে সাহায্য করবে। মজার ব্যাপার হলো, আপনি বুঝতে পারবেন অন্যদের সাথে কথা বলার সময়, যখন কথা বলবেন কেরিয়ার চয়েসের ব্যাপারে, দেখবেন সমাজের মধ্যেই মনোভাব বদলে যাচ্ছে। কী ধরনের সম্পদ তাদের আছে তার উপর ভিত্তি করে। যেমন ধরুন, একজনের সাথে আপনার দেখা হলো যে কিনা, আন্দাজে একটা উদাহরণ নেওয়া যাক, যে কিনা কৃষির জীবিকা থেকে এসেছে, ঠিক? আর তাদের সম্পদের উপর ভিত্তি করে পরিবর্তনের প্রতি তাদের মনোভাব আর পরিবর্তন করার ইচ্ছে সম্পূর্ণ আহ, আলাদা রকমের হবে। আমরা কোনো কৃষিজীবী পরিবার পেতে পারি, তারা কৃষিজীবী হলেও কৃষিকাজ করলেও আর্থিকভাবে খুবই সচ্ছল হতে পারে। তাদের সম্পদের পরিমাণ প্রচুর এবং নানান ধরনের হতে পারে। তাদের পরিবর্তনের প্রতি মনোভাব আর তাদের পরবর্তী প্রজন্মের জন্য পরিবর্তন করার ইচ্ছে, নতুন কেরিয়ার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার ইচ্ছে অনেকটাই আলাদা হতে পারে অন্য একটি কৃষিজীবী পরিবারের থেকে, যারা হয়তো কৃষিকাজই করেন। তারা হয়তো চাইতেই পারেন যে তাদের সন্তানরা কৃষিকাজেই ফিরে যাক, বা অন্তত এমন কেরিয়ার বেছে নিক যা কোনো না কোনোভাবে কৃষিকাজের সাথেই যুক্ত। এটি একটি খুব সাধারণ উদাহরণ, যেখানে দেখা যায় একই পরিবেশ থেকে এলেও সম্পদের উপর আর সম্পদের সহজলভ্যতার উপর নির্ভর করে আপনার চারপাশ আর কেরিয়ার চয়েসকে প্রভাবিত করে। এছাড়াও যে গুরুত্ব আমরা আমাদের ব্যক্তিগত চয়েসকে দেব আর পরিবর্তন করার যা ইচ্ছে আমাদের আছে, তাও নির্ভর করে পরিস্থিতির ওপর। যার মানে হলো, আমি পরিবর্তন করতে আগ্রহী হতে পারি, আমি অভিভাবক হিসেবে পরিবর্তনে আগ্রহী হতে পারি, কিন্তু আমি যেখানে থাকি, আমার যে ভৌগোলিক অবস্থান বা আমার যে সামাজিক অবস্থান আছে, তা পরিবর্তনের জন্য উপযুক্ত আহ, নাও হতে পারে। তাই আমার যে মনোভাব আছে আমার ব্যক্তিগত চয়েসের বিষয়ে, সাধারণভাবে দেখলে তা হয়তো সহজেই পেতে পারি, কিন্তু সেই সব সুযোগ যা দিয়ে আমি আমার চয়েস বেছে নিতে পারি নিজের জন্য বা আমার সন্তানের জন্য, তা আমার ভাগ্যে নাও থাকতে পারে। এখন কেন আমাদের সেই সব সম্পর্কে কথা বলতে হবে? পরিবর্তনের প্রতি মনোভাব, স্বতন্ত্র পছন্দের প্রতি মূল্যবোধ এবং পরামর্শদাতাদের সঙ্গে বা কেরিয়ার গাইডেন্স বিশেষজ্ঞ হওয়ার জন্য অধ্যয়নরত লোকেদের সাথে পরিবর্তন করার ইচ্ছে। এর কারণ হলো, আমাদের জানতে হবে যে এই সব দিক আসলে প্রভাবিত করে সেই মানুষদের কেরিয়ার চয়েসকে যাদের সাথে হয়তো আমাদের দেখা হবে। সে যাই হোক, আপনিও যেহেতু এই সমাজের সদস্য, আপনি নিজেও সেই সব দিক থেকে প্রভাবিত না হয়ে পারবেন না। আর এই বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি যে কোন বিষয় আপনাকে প্রভাবিত করে, নিজের জন্য কোন মূল্যবোধকে আদর্শ মনে করেন, কোন বিশ্বাস আপনার চিন্তাধারাকে প্রভাবিত করছে। কারণ এই সব আপনার মাথায় থাকবে যখন কোনো ব্যক্তি আপনার কাছে আসবে কেরিয়ার গাইডেন্সের জন্য। একবার যদি জানতে পারি আমি কি ভাবছি, তাহলে আমি সচেতন থাকতে পারি যাতে নিজের ধারণা অন্যের উপর না চাপিয়ে দিই। আমার পরিবর্তনে আপত্তি না থাকতে পারে, কিন্তু আমার সামনে যিনি বসে আছেন তার সে বিষয়ে আপত্তি থাকতে পারে। সুতরাং এটা আমার দায়িত্বের মধ্যে পড়বে একজন কেরিয়ার গাইডেন্স বিশেষজ্ঞ হিসেবে বিকল্প খুঁজে বের করা বা বিকল্প দেওয়া, যা আহ, তাদের পরিবর্তনে অনীহার সাথে সঙ্গতি রাখবে।
সেই গণ্ডির বাইরে থাকতে হবে যা তারা নিজেদের চারপাশে তৈরি করেছে। আমি অবশ্যই এর পক্ষপাতী একজন পরিবর্তনের দিশারি হিসেবে। আমরা অবশ্যই চেষ্টা করি নতুন নতুন চিন্তাধারার পথ তৈরি করার, এটিও আমাদের কাজের মধ্যে পড়ে। বাকি সব কিছুর সাথে এই কাজটিও আমাদের করে যেতে হবে যদি আমরা সমাজকে আরও উন্নত করতে চাই। কিন্তু আমরা এটাও অস্বীকার করতে পারবো না যে এই পরামর্শ দেওয়া আমাদের পক্ষে যতই সহজ হোক না কেন, এটা খুবই কঠিন হতে পারে অন্যদের পক্ষে স্বীকার করে নিতে, এবং তারা খুবই সমস্যায় পড়তে পারেন যদি আপনি এই বিষয়টি না বোঝেন। তারা ভাবতে পারেন আপনি তাদের জাজ করছেন, তারা খুবই হতাশ হয়ে পড়তে পারেন আপনি তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছেন না বলে। এই বিষয়গুলি অন্যকে প্রভাবিত করছে এটা যেমন সত্যি, আমাদের খেয়াল রাখতে হবে যে এই বিষয়গুলি আমাদের উপরেও প্রভাব ফেলে। এই আলোচনায় আরও এগোনোর আগে এটাই বোধহয় সঠিক সময় কিছুক্ষণ থেমে বুঝে নেওয়ার কী পার্থক্য আছে এটিক আর এমিকের মধ্যে। এই মতবাদগুলি বিশ্লেষণ করতে সাহায্য করে মানুষের ভাষা আর ব্যবহার, আর ভাষাতত্ত্বে এদের ব্যবহার শুরু হয় 1950-এর দশকে। এর রেফারেন্স এই স্লাইডে দেওয়া আছে। তাহলে সহজ কথায় এই এটিক আর এমিক বলতে কি বোঝায়? আপনারা অবশ্যই পুরো স্লাইডটি দেখতে পাচ্ছেন ভালোভাবে পড়ার জন্যে, কিন্তু আমায় যদি আপনাদের এর একটা সহজ ব্যাখ্যা দিতে হতো তাহলে বলতাম এটিক হলো যখন আপনি কোনো সংস্কৃতির বাইরে আছেন আর সেটির ভিতরের দিকে দেখছেন। অবশ্যই এই সংস্কৃতি আপনার নিজের নয়, তাই আপনি ভিতরের দিকে দেখছেন। আর এমিক আপনার অনুকূল অবস্থান আপনার নিজের সংস্কৃতির মধ্যে থেকে, যেখানে আপনি নিজের আর অন্যদের সংস্কৃতি দুটিই দেখতে পাচ্ছেন। তাই এটিকের বিশ্লেষণ করলে যে ধারণা তৈরি হবে তা বেশ নিরপেক্ষ, কারণ সেই ব্যক্তি সেই সংস্কৃতির দ্বারা প্রভাবিত নন, তিনি শুধু পর্যবেক্ষণ করছেন। তারা খুঁজে নেওয়ার, চিনে নেওয়ার চেষ্টা করছেন সংস্কৃতিগুলির মধ্যে সেই সব মিলগুলি যা তাঁদের চোখে পড়ছে। তারা সেই সব আচরণের প্যাটার্নে গুরুত্ব দিচ্ছেন যেগুলি সার্বজনীন, কারণ তারা হয়তো সেটিই করতে চাইছেন, অর্থাৎ বুঝতে চাইছেন সংস্কৃতির মানে তাদের কাছে কি দাঁড়ায়। তাই তারা খুবই নিরপেক্ষভাবে মিলগুলি খুঁজে বের করার চেষ্টা করছেন। আসলে কোন ধরনের খুঁজছেন তা আপনাকে জাজমেন্টাল করে তুলতে পারে। আপনি হয়তো কোনো বিশেষ ধরনের মিল খুঁজছেন না, কিন্তু সেটাই তো এটিক বিশ্লেষণের ধরন। এমিক হলো যেখানে আপনি সংস্কৃতির মধ্যে আছেন। এটি অবশ্যই বেশ সাবজেক্টিভ, আর আপনি বোঝার চেষ্টা করবেন বা আপনার নজর থাকবে কিভাবে আমার সংস্কৃতি অন্যটির থেকে আলাদা। যেমন আমরা বলে থাকি যে আমাদের শহরে, আমাদের নিজের জায়গায় যেখান থেকে আমি আসছি সেখানে এইভাবেই হয়ে থাকে, যা কিনা এখানে যা ঘটছে তার থেকে আলাদা। এই বিষয়ে কথা বলার উদ্দেশ্য হলো যে আপনি একজন ক্যারিয়ার গাইডেন্স বিশেষজ্ঞ হয়েও একজন এটিক দৃষ্টিভঙ্গির মানুষ হতে পারেন বা এমিক দৃষ্টিভঙ্গিরও হতে পারেন। আপনি তা জানতে পারবেন কি করে? আপনি যদি গাইড বা কাউন্সেলিং বা আলোচনা করেন এমন একজনের সাথে যার সংস্কৃতি আপনার সাথে একই রকমের হয়ে থাকে, তাহলে তাকে বুঝতে কোনো সমস্যাই হবে না। আপনার দৃষ্টিভঙ্গি হয়তো এমিক, যা কিনা এক্ষেত্রে দারুণ ব্যাপার। কিন্তু এর অসুবিধেগুলো কি? অসুবিধেগুলো হতে পারে এই যে, যেসব সীমাবদ্ধতা আপনার চোখে পড়বে বা যেসব পার্থক্য চোখে পড়বে নিজের আর অন্যের সংস্কৃতির মধ্যে, তা অন্যেরাও যা ভাবছে তার সাথে মিলে যেতে পারে, যা কিনা একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করার পক্ষে আদর্শ হতে পারে। কিন্তু কারুকে নতুন কিছু খুঁজে বের করতে উদ্বুদ্ধ করার সময় আপনি তা নাও করতে পারেন। আপনি বুঝতেও পারেন না যে আপনি এটি করছেন না, এবং একজন গাইডেন্স বিশেষজ্ঞ হিসেবে আপনার কিন্তু এই একটি বিষয়ে সচেতন থাকা দরকার। তাদের অন্তত সবকটি অপশন দেওয়া দরকার। আর এই বিষয়টি যে আপনি যে জানেন সংস্কৃতি কিভাবে কাজ করে, তার চাহিদা কি, তা আপনার মতামতকে বা অপশনগুলোকে যে প্রভাবিত করে তা যেন প্রকাশ না পায়। আবার অন্যদিকে আপনি হয়তো এটিক দৃষ্টিভঙ্গির হতে পারেন যখন আপনি পরিচিত হচ্ছেন এমন একজনের সাথে যিনি পুরোপুরি একটি আলাদা সংস্কৃতি থেকে আসছেন, আর আপনি কোনোভাবে প্রভাবিত হয়ে যাচ্ছেন সব অপশন দেওয়ার সময়, যখন অন্যজনের সীমাবদ্ধতার কথা আপনি হয় বুঝতে পারছেন না বা খেয়াল করছেন না। সুতরাং শুধুমাত্র থিওরিটিক্যালি ভাবলে চলবে না, একেবারেই না। বরং যেটা বোঝা প্রয়োজন তা হলো
আমরা মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের পেশাগত বা শিক্ষাগত ক্ষেত্রে যত বড় বিশেষজ্ঞই হই না কেন, আমরা সাধারণ মানুষ যারা প্রভাবিত হই এই দুই দৃষ্টিভঙ্গির যে কোনো একটির দ্বারা। আর কোনো সময় আপনি অনুভব করবেন একই দিনে আলাদা আলাদা সময় এই দুটি দৃষ্টিভঙ্গিতেই প্রভাবিত হচ্ছেন, কারণ আপনি হয়তো আলাপ করবেন বা মিটিংয়ে কথা বলবেন সেই সব মানুষদের সাথে যারা হয় আপনার সংস্কৃতির বা আলাদা কোনো সংস্কৃতির থেকে এসেছে। তাই শুধুমাত্র একই সংস্কৃতির মানুষ হওয়া মানে এই নয় যে আপনি বুঝতে পারবেন, আপনি কোনো একইভাবে জাজমেন্টাল হয়ে পড়তে পারেন। আর আপনি শুধুমাত্র কোনো সংস্কৃতির বাইরে আছেন বলেই যে সবসময় নিরপেক্ষ থাকতে পারবেন তাও নয়। আপনি তখনও অন্য কোনোভাবেও জাজমেন্টাল হয়ে পড়তে পারেন। আসল কথা হলো, প্লিজ সচেতন থাকুন। প্লিজ সচেতন থাকুন সেই সব চিন্তাধারার বিষয়ে যা আপনার কাছে আছে। আর এটাই শুরু করার পক্ষে সেরা সময় কোর্সের শুরুতে জাজমেন্টাল না হওয়ার ব্যাপারে সচেতনভাবে চেষ্টা করার, মুক্ত থাকার, নিজের ধারণার পরিবর্তন হতে দেখার এবং পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার। আপনি সেই কাজেরই একজন প্রতিনিধি। তাহলে আমি শেষ করব এই বলে যে খেয়াল রাখুন কিভাবে বিশ্লেষণ করবেন যার সাথে আপনি আলাপ করছেন তা তার সংস্কৃতির বাইরের না ভিতরের থেকে। এখন কথা বলা যাক কি কি প্রভাবিত করতে পারে বিভিন্ন গোষ্ঠীকে কেরিয়ার চয়েস বেছে নেওয়ার ব্যাপারে। আর এই প্রভাবগুলো মাঝে মাঝেই এত ব্যাপক, এত বড় যে আমরা তা নির্দিষ্ট করে বলতেও পারি না যে ও এটাই সেই প্রভাব। উদাহরণস্বরূপ স্লাইডে যেভাবে লেখা আছে, ওয়ার্ল্ড ভিউ, আইডেন্টিটি, ভ্যালু আর কনটেক্সট, এইগুলো এক এক করে বেছে নিয়ে আরেকটু আলোচনা করা যায়। এবার ওয়ার্ল্ড ভিউ কী জিনিস? ওয়ার্ল্ড ভিউ একটি জীবন দর্শন যা একটি সংস্কৃতি সার্বিকভাবে নিজের জন্য নির্ধারণ করে, মেনে চলে। এটি একটি সংগ্রহ নিজেদের মনোভাব আর মূল্যবোধ আর কাহিনীর যা তারা বহন করে, যেসব প্রত্যাশা তাদের কাছে নিজেদের আর অন্য সদস্যদের থেকে। এবার উদাহরণস্বরূপ এমন একজনের ওয়ার্ল্ড ভিউ যিনি বিশ্বাস করেন কর্মযোগে এবং নবজন্মে, তা সম্পূর্ণভাবে আলাদা হবে অন্য একজনের ওয়ার্ল্ড ভিউয়ের থেকে যিনি একজন নাস্তিক, যিনি মোটেই ঈশ্বরে বিশ্বাস করেন না। তাহলে এর থেকেই বেরিয়ে আসবে আপনার পরিচয়, আপনার মূল্যবোধ, আপনার কনটেক্সট। কিন্তু ওয়ার্ল্ড ভিউ একটা বেশ বড় ছাতা। আপনি যে ওয়ার্ল্ড ভিউ বহন করছেন তার বিষয়ে ভাবুন। আপনার ওয়ার্ল্ড ভিউ কী, এটা কি ভেবে দেখার বিষয় নয়? এবার আসবো আইডেন্টিটিতে। আইডেন্টিটি হলো যার সাথে আমরা আইডেন্টিফাই করতে পারি। এগুলো আসতে পারে যে কোনো বিষয় থেকে। সেটা আপনার ধর্ম হতে পারে, আপনার জাতি, আপনার বর্ণ, আপনার সংস্কৃতি, এর যে কোনো একটি বা সবকটির থেকেই। এই সবই আপনার আইডেন্টিটির অংশ। যেমন ধরুন, আপনি যদি দক্ষিণে যান আর কোনো ব্যক্তি যদি এসে বলেন যে তিনি পাঞ্জাবের মানুষ, কিন্তু দক্ষিণেই আছেন ধরুন বেশ অনেক বছর ধরে, তখনও তার মাথার চুল লম্বা থাকবে, কারণ সেটা তার আইডেন্টিটি। তারা নিজেদের যা বলে বিশ্বাস করে, আর তারা তা বদলান না শুধুমাত্র বহুদিন দক্ষিণে আছেন বলে, তাই না? তারপর ধরুন আপনি আসলে দক্ষিণের মানুষ কিন্তু এখন আছেন উত্তরে, আর আপনি ছোটবেলায় যা খেতেন এখনও তাই খান এই 40 বছরে এসেও। আর আপনি হয়তো উত্তর ভারতে আছেন গত প্রায় 20 বছর ধরে, কিন্তু আপনি প্রাতরাশে আজও তাই খান যা আপনি খেতেন আপনার ছোটবেলায়। আপনি তার সাথে হয়তো আইডেন্টিফাই করতে পারেন, এটি আপনার পরিচয়ের একটা অংশ। তা আপনার কেরিয়ার চয়েসকেও প্রভাবিত করে। এরপর মূল্যবোধ। মূল্যবোধ যা আপনি বহন করেন পারিবারিকভাবে, একজন মানুষ হিসেবে, প্রথমে পারিবারিকভাবে, একটি গোটা সংস্কৃতি হিসেবে। এগুলো খুবই জরুরি, প্রভাবশালী বিষয় হয়ে ওঠে কেরিয়ার বাছার সময়। এবার আমার মূল্যবোধ যদি বলে যে সেই মা, একজন ভালো মা, যিনি নিজের চাকরি ছেড়ে দিয়ে সন্তানের দিকে নজর দেন যতদিন অবধি সেই সন্তান ধরা যাক ক্লাস 5-এ উঠল, তারপর আমি আমার জবে ফেরত যেতে পারি। এই মূল্যবোধ অনেকটাই আলাদা তাদের থেকে যিনি বিশ্বাস করেন যে একটি শিশুর দেখাশোনা করা যায় যখন তার মা খুশি মনে তার পছন্দ মতন জব মন দিয়ে করতে পারেন, শিশুর বয়স যতই হোক না কেন। খুবই আলাদা সেই তৃতীয় মানুষটির থেকে যার মূল্যবোধ বলে যে একজন মহিলাকে যে মা হতেই হবে এমন কোনো কথা নেই, খুবই আলাদা। আর তারা সকলেই হয়তো এসেছেন আলাদা আলাদা ওয়ার্ল্ড ভিউ থেকে। আর অদ্ভুতভাবে
আমরা কিভাবে প্রভাবিত হই সেই সব ওয়ার্ল্ড ভিউয়ের দ্বারা যা আমাদের ঘিরে আছে তা আমরা মাঝে মাঝেই বুঝতে পারি না। তাই সেদিকে সচেতন থাকতে হবে। আর সবশেষে কনটেক্সট। এখন আমার মূল্যবোধ থাকতে পারে, আমার বিশ্বাস থাকতে পারে, যা আমার কাছে কঠিন হতে পারে, কিন্তু কোনো বিশেষ কনটেক্সটে আমি বদলে যেতে পারি। উদাহরণস্বরূপ ধরুন আমি আর্মিতে যোগ দিলাম, আর আমি এমন জায়গা থেকে আসছি যেখানে বলা হয় অহিংস নীতি হলো সেরা নীতি। আর আমার আর্মিতে যোগ দেওয়ার কারণ ছিল এটি বেশ লাভজনক কেরিয়ার, আমার কাছে বেশ অর্থবহ, আমি বেশি না ভেবেই ভর্তি হয়েছিলাম, যে কোনো কারণ হতে পারে। আর এখন যখন আমি আর্মিতে যোগ দিয়েছি আর আমাকে আক্রমণ করতে হবে, সেটাই তো অবশ্যই আমার অহিংস নীতির মূল্যবোধের সাথে মিলবে না। কনটেক্সটের আরেকটি উদাহরণ হতে পারে আমার বাবা হোটেলের মালিক, আর আমাদের দুর্দান্ত হোটেল ব্যবসা আছে। সেটা জরুরি নয় আমার বাবা কিভাবে শুরু করেছিলেন, একটা কামরা বা একটা ছোট স্টল হতে পারে, আর এখন তিনি তার থেকে একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করেছেন। তাহলে আমার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে হোটেল ম্যানেজমেন্ট পড়া, আমার বাবার ব্যবসাকে সাহায্য করা, ঠিক? যাই হোক, আমি যেহেতু নিরামিষাশী, এই কনটেক্সটে আমি হোটেল ম্যানেজমেন্ট নাও বাঁচতে পারি, কারণ আমাদের হোটেলে শুধুমাত্র নিরামিষ খাবার পাওয়া যায় এবং সেটি আমাদের বিশেষত্ব। কিন্তু আমি যদি হোটেল ম্যানেজমেন্ট পড়ি তাহলে আমাকে মাংসের বিষয়েও পড়তে হবে আর কাজ করতে হবে, কারণ সেটাও সিলেবাসের অংশ। তো সেই কনটেক্সটে যদিও আমি কোনো বিষয় পড়তে চাই, আমি হয়তো তা বাছব না, কারণ তা আমার কাজে লাগবে না বা তার মধ্যে আমার সীমাবদ্ধতা থাকবে। তাহলে এই সব বিভিন্ন বিষয় মানুষকে প্রভাবিত করে যখন তারা কেরিয়ার চয়েস বেছে নেয়। যেসব ওয়ার্ল্ড ভিউ তাদের থাকে, যেসব আইডেন্টিটির সাথে তারা নিজেদের আইডেন্টিফাই করে, তাদের মূল্যবোধ, আর অবশ্যই আণুবীক্ষণিক স্তরে যে কনটেক্সটে তারা দেখে। আর এতটা সময় ধরে বোঝানোর পর যে কিভাবে আলাদা আলাদা পার্থক্য কেরিয়ার চয়েসকে প্রভাবিত করে, আমাদের আলোচনার বিষয় হবে যে ভারত এক বিশাল বৈচিত্র্যে ভরা দেশ এবং তার একতার জন্য সে গর্বিত। এটা এমন একটা বিষয় যা আমরা সবাই জানি। তাই কেরিয়ার গাইডেন্স বিশেষজ্ঞ হিসেবে সম্ভবত এটা আমাদের কাজ এবং দায়িত্ব এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া। আমাদের হয়তো এই বিষয়ে আরও পড়াশুনো করা উচিত, এই বিষয়ে সাহিত্য পড়া উচিত, যেখান থেকে আমরা উদাহরণ বা আশ্বাস দিতে পারি আমাদের সামনের মানুষদের ভারতবর্ষের ঐক্যের মূল উদ্দেশ্য বোঝাতে, যেখানে আমরা মানিয়ে নিই, একত্রিত হয়ে যাই না। অর্থাৎ একটু আগে আমি যে বিষয়ে উদাহরণ দিচ্ছিলাম, আমি যদি উত্তরের থেকে আসি আর আমার লম্বা চুল থাকে, আমাকে আমার চারপাশের সমাজের মধ্যে মিলে যেতে হবে না। তারা আমাকে নিজের মতো থাকতে সাহায্য করবে, নিজের পরিচয় নিয়ে তারা আমার সাথে মানিয়ে নেবে, আমাকে তাদের সাথে মিলে যেতে হবে না। জলে পড়া এক ফোঁটা তেলের মতো, সেটি নিজের জায়গায় থাকতে পারে। এক ফোঁটা দুধ কিন্তু জলে গুলে যাবে, তেল কখনোই তা করবে না। অভিন্নতার উপরে একতা, আমরা সকলে একসাথে থাকতে পারি, অথচ যার যার নিজের কাজ করে যেতে পারি নিজেদের মূল্যবোধ আর সংস্কৃতিকে বজায় রেখে। এই বিষয়গুলি গুরুত্ব দিতে হবে, কারণ এটা শুধু ভারতের জন্য নয়, গোটা পৃথিবীটাই একটা ছোট্ট গ্রামের মতন হয়ে উঠেছে। লোকে যেমন বলে গ্লোবাল ভিলেজ। আমরা এমএনসিতে কাজ করছি, আমরা দেখতে পাচ্ছি নানান দেশের মানুষ একটা টিমেই কাজ করছে। আমরা যদি সেই কাজে অনুপ্রাণিত না করি, অন্তত সেই বিষয়ে কথা না বলি, তাহলে কোনোভাবে আমরা হয়তো আমাদের কাজে সফল হব না, যদি এই বিকল্প তাদের সামনে না রাখি। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেগুলি কিন্তু আমাদের বিকল্পগুলির ব্যবহারের ফল নয়। এই বিষয়গুলি আসলে গ্রহণ করে নিতে হবে। যখন আমরা ছাত্রদের লাইফ স্কিলের কথা বলছি, যখন তাদের বলছি কিভাবে তারা আলোচনার সময় আরও বেশি অংশগ্রহণ করতে পারে, কিভাবে তারা আরও জ্ঞান লাভ করতে পারে আমাদের চারপাশের সংস্কৃতিকে বোঝার জন্য। ভারত বৈচিত্র্যময়, আর আমাদের কেরিয়ার গাইডেন্স বিশেষজ্ঞ হিসেবে এই ধারণার সাথে পরিচিত হতে, যাতে আমাদের শিক্ষার্থীরা আরও হয়তো বেশি করে পড়ে, যাতে নতুন সংস্কৃতি আর নতুন চিন্তাধারা তাদের অসুবিধায় না ফেলে, তারা আরও বেশি করে এইসব গ্রহণ করতে শেখে।
এবং এইসব শুধু ক্লাস 11-12-এ আলোচনার বিষয় হলে চলবে না। এই বিষয়ে অনুশীলন আমাদের শুরু করতে হবে অনেক আগে, যখন তারা আরও ছোট। আর এখানেই ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়ে লাইফ স্কিলের পুরো পাঠ্যক্রম, যেখানে তারা মানে বুঝতে শুরু করে অংশগ্রহণের, মানে বোঝে সহমর্মিতার, নেগোসিয়েশনের, কমিউনিকেশনের, একে অন্যের সাথে থাকার, যাতে কিনা যখন তারা নতুন লোকেদের মুখোমুখি হয়, যখন আমি নতুন বলছি তার মানে এই নয় শুধুমাত্র যাদের সাথে তাদের আগে কখনো দেখা হয়নি। নতুন মানে নতুন সংস্কৃতির, নতুন দেশের, নতুন চিন্তাধারার ও সত্তার। আমাদের শিক্ষার্থীরা তাদের আরও ভালোভাবে গ্রহণ করতে পারবে, যা তাদের সাহায্য করবে নিজেদের কর্মক্ষেত্রে আরও ভালো পেশাদারিত্বের পরিচয় দিতে। তাহলে আমরা তাদের বিকল্প আরও বাড়াতে পারলাম যখন আমরা তাদের এইভাবে গাইড করতে থাকলাম একদম শুরু থেকে। তাহলে সেই কাজটাই শুরু করা যাক কেরিয়ার গাইডেন্স বিশেষজ্ঞ হিসেবে। এবার আমি আপনাদের এখানে একটু থামতে বলবো আর এগুলি নিয়ে নিজেদের ভাবতে বলবো। এই বিষয়গুলি কিভাবে আমাদের প্রভাবিত করে যখন আমরা শিক্ষার্থীদের গাইড করি, মানে এইগুলি কিভাবে শিক্ষার্থীদের প্রভাবিত করে যাদের আমরা গাইড করি, তাদের ভৌগোলিক অবস্থান। এখন আমাদের কিছু শিক্ষার্থীর পক্ষে সম্ভব নাও হতে পারে নিজেদের বাড়ি ছেড়ে এতটা দূরের পথ যাত্রা করে একদম নতুন একটা জায়গায় পড়তে আসা। এতে তাদের উপর কী প্রভাব পড়ে, কিভাবে তাদের ধর্ম তাদের কেরিয়ার চয়েসকে প্রভাবিত করছে। আপনারা একটা তালিকা লিখে ফেলুন না, কিভাবে ধর্ম শিক্ষার্থীদের প্রভাবিত করে বলে আপনাদের মনে হয়। কিভাবে কিছু ধর্ম কোনো কাজে নিরুৎসাহিত করে। যে উদাহরণ আমরা একটু আগেই দিলাম, খাবার নিয়ে কাজ করা, সেটা আমিষ কিনা নিরামিষ যাই হোক। কিভাবে আমাদের সংস্কৃতি, যে জীবনধারা আমি মেনে চলি, যে সঙ্গীত আমি শুনি, যা কিছু আমার কাছে সুখকর, যেটা আমার কেরিয়ার চয়েসকে প্রভাবিত করছে। আর রাজনৈতিক, কিভাবে রাজনৈতিক পরিস্থিতি বা যে সব পলিসি মেনে চলা হয় বা রাজনীতিবিদরা কার্যকর করেন আমাদের কেরিয়ার চয়েসকে প্রভাবিত করে। কি হবে যদি তারা কর ব্যবস্থাতে পরিবর্তন আনেন? কি হবে যদি তারা কাস্টমস সংক্রান্ত পলিসি পরিবর্তন করেন? তার কি কোনো প্রভাব পড়বে মানুষ কী ধরনের কেরিয়ার বাছবেন তার উপর? করতে পারে। এবং এমন সব পরিস্থিতিও তৈরি হতে পারে যার বিষয়ে আমরা এই মুহূর্তে ভাবছি না, কারণ তার সম্ভাবনা এই মুহূর্তে নেই। কিন্তু কিছু বিষয় আছে যা কেরিয়ার চয়েসকে প্রভাবিত করতে পারে। আর ভাবার বিষয়ে, হ্যাঁ, এটি একটি খুব সাধারণ কথা যা আপনি শুনতে পাবেন। অন্তত আমরা এত বছর ধরে শুনে এসেছি আর আশা করছি ভবিষ্যতে শুনতে হবে না। সেটি হলো, ও আমি ওই অঞ্চলে যেতেই পারবো না, কারণ আমি তো ওই ভাষাটা একদমই জানি না। তারপর কেরিয়ার গাইডেন্স বিশেষজ্ঞ বলবেন, কিন্তু আপনি তো জানেন কোর্সটা ইংলিশে, কিছু হবে না। তারপর উত্তর আসবে, না সে ঠিক আছে, সেটা তো পড়াশোনার ব্যাপার, কিন্তু সেখানে থাকা, বাস করা, অন্যদের সাথে কথা বলা, মুদির দোকানে কিনতে যাওয়া, তাতে তো অনেক সমস্যা হবে, কারণ ওরা আমার ভাষায় কথা বলে না বা আমি ওদের ভাষায় কথা বলি না, আমি বুঝতেই পারি না। তাহলে এটাও একটা বিষয় যা কেরিয়ার চয়েসকে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, এরকম সাধারণ একটি ব্যাপারও। তাহলে আপনাদের বুঝতে হবে বা হয়তো লিখে ফেলতে হবে এই সব বিষয়গুলি যা কেরিয়ার চয়েসকে প্রভাবিত করার কারণ হয়ে উঠতে পারে। এবং যখন আমরা এটি করতে পারবো তখন তাতে সাড়া দেওয়ার জন্য আরেকটু বেশি প্রস্তুত থাকতে পারবো, যাতে তাদের প্রতি আরেকটু সহানুভূতিশীল হওয়া যায়। তাহলে এটা হোমওয়ার্কের মতন চেষ্টা করে দেখুন।